হঠাৎ করে ফেসবুক দেখতে দেখতে ফেসবুকের একটি পোস্ট আমার সামনে চলে আসে এবং সেই ফেসবুক পোস্টটি দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সেটা হচ্ছে যে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স থেকে একটি ফেসবুক পোস্ট আমি দেখলাম। সেখানে পোস্ট করেছে যে দেশে বিদ্যুৎ আর গ্যাস নিয়ে যখন হাহাকার চলছে, বিদ্যুৎ বিভাগে ঘাপটি মেরে থাকা কিছু আওয়ামী এজেন্ট এগুলো করাচ্ছে, এরকম একটি শিরোনাম দিয়ে তিনি এখানে দেখানো হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কর্মকর্তা অঞ্জনা খান মজলিস, চাঁদপুর ও নেত্রকোনা জেলার ডিসি, বর্তমানে যুগ্ম সচিব বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সদস্য ফাইন্যান্স। যাই হোক, মানে বিষয়টি হচ্ছে যে অঞ্জনা খান মজলিসের এই ফেসবুক পোস্টটি আমি দেখার পরে আমি একটু বিব্রত হলাম যে কত সহজে অঞ্জনা খান মজলিসকে আওয়ামী লীগের দোসর করে দেওয়া হয়েছে এবং সেই একই পোস্টে অঞ্জনা খান মজলিসের আওয়ামী লীগের নেতাদের সাথে নানা রকমের ছবিও দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ টানা 17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এই 17 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সাথেই অঞ্জনা খান মজলিসের উঠা বসা ছিল। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। শুধু অঞ্জনা খান মজলিস কেন, প্রশাসনের মানে আমলাতন্ত্রের সকল কি বলবো, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীরাই বিগত 17 বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের নানা রকম কার্যক্রমের সাথে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা যুক্ত ছিল, যুক্ত থাকতে বাধ্যও ছিল। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে আমরা কি যাকে তাকে যখন তখন আওয়ামী লীগের দোসর ট্যাগ লাগিয়ে দিব? আর আমি অঞ্জনা খান মজলিসের এই বিষয়টি নিয়ে এই কথাটা এই কারণে বলছি যে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা দেশপ্রেমিক, যারা সৎ, যারা সকল দলীয় কার্যক্রম বা দলীয় মতবাদের ঊর্ধ্বে, তাদেরকে কি আমরা আলাদা করে নিরপেক্ষভাবে বা স্বভাবতই তাদেরকে কি স্বতন্ত্রভাবে আমরা রাখতে পারি না? এখন প্রসঙ্গ আপনি টানতেই পারেন যে আমি কেন এই কথা বলছি বা আমার এতে ইন্টারেস্ট কি, আমার লাভ কি। কারণ একটা কথা বলতে চাই, কে কে কোন দল করলো, কে কোন আদর্শে বিশ্বাসী, তার বাবা কোন দল করে, সে কোন দল করে, কে কোন দল করে, এইটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে কোনো একজন মানুষ সে এই দেশকে ভালোবাসে কিনা, এই দেশের পক্ষে কিনা, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কিনা, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই অঞ্জনা খান মজলিস যখন চাঁদপুরের ডিসি ছিল, তখন এই অঞ্জনা খান মজলিসের জন্যই কিন্তু চাঁদপুরের বালুখেকো সেলিম নাস্তানাবুদ হয়েছিল। দীপুমণির যে আত্মীয়তা, যে আত্মীয় স্বজনদের আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের হাত থেকে কিন্তু এই অঞ্জনা খান মজলিসের শক্ত পদক্ষেপের মাধ্যমেই কিন্তু তারা নাজেহাল হয়েছিল। সেটা কিন্তু আওয়ামী লীগের সময় হয়েছিল এবং সেটা কিন্তু আপনারা যদি গুগলে সার্চ দেন বা চ্যাট জিপিটিতে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন বা জানতে পারবেন। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিলাম যে এই অঞ্জনা খান মজলিসের আওয়ামী লীগের সময় বা তৎকালীন চাঁদপুরের ডিসি থাকা অবস্থায় সে বালুখেকো সেলিম এবং দীপুমণির পরিবারতন্ত্রের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছিল সেটা যদি সার্চ দেন তাহলে আপনারা দেখতে পারবেন। আমি হয়তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা দেশের স্বার্থে কাজ করে, যারা আমলাতন্ত্রের মধ্যে সৎ দেশপ্রেমিক মানুষ রয়েছে, তাদের পক্ষে দল মত নির্বিশেষে সকলের দাঁড়ানো উচিত, সেই জায়গা থেকে বলছে। আমি একটু চ্যাট জিপিটি থেকে একটু অনেক বড় লেখা, তার যে ভালো কাজের ফিরিস্তি অনেক বেশি, কিন্তু আমি এত তো বলার সুযোগ পাবো না। আমি দুই একটা বলি, যেমন মেঘনা নদী থেকে বিপুল বালু উত্তোলন ও সম্ভাব্য রাজস্ব ক্ষতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এই অঞ্জনা খান মজলিস। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে প্রায় 359 কোটি টাকার অতিরিক্ত সরকারি ব্যয়ের সম্ভাবনা চিহ্নিত করে তিনি বিষয়টি ভূমি মন্ত্রণালয়কে জানিয়েছিলেন এই অঞ্জনা খান মজলিস। আওয়ামী লীগের সময় সরকারি খাস জমি উদ্ধারে তৎকালীন শিক্ষামন্ত্রীর ভাইসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে মামলা করেছিলেন এই অঞ্জনা খান মজলিসের নেতৃত্বে। আমি শুধু প্রথম আলোর একটি প্রতিবেদন আপনাদেরকে জানাতে চাই। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে মাসে প্রায় 30 কোটি টাকা মূল্যের বালু বিক্রি
এবং বছরে প্রায় 360 কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয় 2015 সাল থেকে এই বালু উত্তোলন থেকে সরকারের রাজস্ব অর্থ জমা পড়েনি। 8 বছরের সম্ভাব্য বালুর বাজার মূল্য প্রায় 2880 কোটি টাকা বলে হিসাব জানিয়েছিল এই অঞ্জনা খান মজলিস। তবে এটি সংসদে প্রতিবেদনের হিসাবে আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত সরকারি ক্ষতির পরিমাণ নয়। যাই হোক, এটি সরকারিভাবে ওইভাবে করা হয়নি, কিন্তু দেশের রাজস্ব, দেশের রাষ্ট্রের স্বার্থে অঞ্জনা খান মজলিসের অবদান অনস্বীকার্য, অনেক বেশি। সুতরাং আমি প্রশ্ন তুলতে চাই যে কোন উদ্দেশ্যে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে এখন বর্তমান এই যুগ্ম সচিব অঞ্জনা খান মজলিসকে হঠাৎ করে কেন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা করা হচ্ছে, একটা পায়তারা করা হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে ব্যাপক রকমের প্রশ্ন আছে এবং বিদ্যুৎ জ্বালানি খাতে বাংলাদেশের যে অনিয়ম দুর্নীতি সেটা কিন্তু আসলে ঐতিহাসিক। সকলেই জানে যে বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে মানে সীমাহীন অনিয়ম দুর্নীতি। সুতরাং অঞ্জনা খান মজলিস এই জায়গায় থাকলে বা অঞ্জনা খান মজলিস দ্বারা সম্ভাব্য ক্ষতির সম্ভাবনা রয়েছে বা অনিয়ম দুর্নীতিতে বাধা পড়তে পারে, এরকম কি কোনো সম্ভাবনা তৈরি হয়েছে নাকি? নয়তো হঠাৎ অঞ্জনা খান মজলিসের মতো একজন সৎ, একজন আমার জানা মতে সৎ, দেশপ্রেমিক, অকুতোভয় একজন প্রজাতন্ত্রের কর্মকর্তার বিরুদ্ধে হঠাৎ করে এইভাবে লেগে যাওয়া, এটার পিছনে নিশ্চিত আমি যে অন্য কোনো উদ্দেশ্য হয়তো থাকলেও থাকতে পারে। তো আমরা দেখতে থাকি, যেহেতু সংকট তৈরি হয়েছে এর পিছনে নেপথ্যের ইতিহাসও একসময় বেরিয়ে আসবে। আমরা জানতে চাই যে হঠাৎ করে অঞ্জনা খান মজলিসের পিছনে লাগা বিদ্যুৎ খাতে বড় রকমের কোনো কৌশলগত সিদ্ধান্ত রয়েছে কিনা একটু দেখতে চাই।